সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক রহমান দেশে ফিরতে চাইলে 24 ঘন্টায় পাবেন ট্রাভেল পাস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যায় জড়িত আওয়ামী লীগ সমন্বয়কারী তাপস, জাতীয় স্বাধীন কমিশনের প্রতিবেদন। গণভোটের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই, জানালো ইসি, বাড়বে গোপন বুথের সংখ্যা। খুলনায় আদালতের গেটের সামনে দুজনকে গুলি করে হত্যা, অস্ত্র মামলায় হাজিরা ছিল তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। তবে তার দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার ডিক্যাপ টকে তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের আয়োজন ডিক্যাপ টকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঘণ্টাখানেকের এই আয়োজনে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, দেশে ফেরার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপরই নির্ভর করছে। এই ক্ষেত্রে সরকারের কোনো বাধা নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। তিনি জানান, অতীতে দিল্লি ঢাকার উষ্ণ সম্পর্ক শুধু সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে তা ছিল না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে, এটা আমি মনে করি না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট করবেন না। এমনকি অন্তর্বর্তী সরকারে নিজের দায়িত্ব কেমন সামলেছেন সেই উত্তরও পরে দেবার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। সময় তো এখন আছে এবং আলটিমেটলি কি হবে আমরা তো এখনো জানি না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি এখনও একই জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতাল পরিদর্শন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের একজন উপদেষ্টা। রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে। পরে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মেহেদী, বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? মেডিকেল বোর্ড বসার কোনো তথ্য কি রয়েছে?
দোলা এখানে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে বিকাল থেকে আমরা দেখেছি রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব তিনি কিন্তু আজকে এখানে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তাদের বরাত দিয়ে কিন্তু আসলে জানতে পেরেছি এবং একান্ত সচিব সহ গণ অধিকার পরিষদের রাশেদ এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ আসলে অনেকেই আসলে এখানে এসেছেন এবং তাদের তথ্য মতে যেটি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত তিনি অপরিবর্তিত সেই অবস্থানেই রয়েছে এবং যেহেতু তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া রয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থান এখন কিন্তু নেওয়ার মতো নেই। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে তার শারীরিক অবস্থায় যদি নেওয়ার মতো হয় তবে তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থাটি করা হবে। যদিও আজকে রাত 10:30টায় মেডিকেল বোর্ডের বৈঠক বসেছে, যেটি আমরা জানতে পেরেছি। সেই বৈঠকে কিন্তু আসলে সারা দিন এবং গত 3 দিনের যে অবস্থা ছিল বেগম খালেদা জিয়ার, সেই অবস্থা নিয়ে কিন্তু আসলে আলোচনা হবে এবং আলোচনা শেষে আমরা হয়তো বা যদি বোর্ডের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী অবস্থা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রপতির একান্ত সচিব এবং দলীয় কিছু সূত্রে আমরা যেগুলো জানতে পারছি যে তিনি আগের মতো অপরিবর্তিত অবস্থাতে রয়েছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আসলে সকল চিকিৎসার কার্যক্রম চলমান রয়েছে এবং সকলের কাছে এবং দেশবাসী নেতাকর্মী সহ দেশবাসীর কাছে আসলে দোয়া চাওয়া হচ্ছে যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে আসলে আবারও এই রাজনীতির মাঠে ফিরে আসেন, এটি আসলে কামনা করছেন। এবং তথ্য উপদেষ্টাও তেমনটি বলেছেন। তিনি একটু বলেছেন যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, এমনটি আসলে উল্লেখ করেছিলেন আজকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তো তোলা এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আজকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। পরের প্রসঙ্গে যাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। কমিশন সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছে জাতি তা স্মরণ করবে। কমিশন প্রধান জানান, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, তবে গোপন বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রবিবার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি আরও বলেন, আগামী বছরে নির্বাচন হবে সবচেয়ে বড় নির্বাচন। এই জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কথা ও কাজে সমন্বয় চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে সার্বিক কাজের সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট 34 মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রবিবার আরেক দফা বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তারা যাতে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তি বা প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করেন সেজন্য ভাতা বাড়ানো হয়েছে। আপনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। গণভোট ও জাতীয় নির্বাচন মিলে আসন্ন সংসদ নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র গোপন কক্ষ বাড়িয়েই গণভোট আয়োজন করতে পারবে কমিশন। আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। তো দিস ইজ দ্য লেসন। কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। তিনি জানান, এ পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে 1 লাখ প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের
ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনায় আদালতের গেটের সামনে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হত্যার শিকার রাজন ও হাসিবের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আর হবিগঞ্জে মাধবপুরে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। খুলনা মহানগর দায়রা জজ আদালতের গেটের বাইরে এভাবেই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, একটি মামলার হাজিরা শেষে আদালতের গেটের সামনে চা খেতে দাঁড়ান খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে রাজন ও হাসিবকে লক্ষ্য করে গুলি করে, এরপর চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত 2টি মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। আতঙ্কিত বলার অপেক্ষা, আপনারা জানেন প্রায় প্রতিদিনই খুলনা শহরে কোনো একটা বড় ছোট ঘটনা ঘটছে। শুধু পুলিশের একার পক্ষে আমার মনে হয় সম্ভব হবে না। এটা সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী দিয়ে এটা সমস্যার সমাধান করতে হবে, এছাড়া সম্ভব হবে না। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চাপাতি ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। আমাদের কাজ চলছে, আমরা কিছু ভিডিও ফুটেজ পেয়েছি এবং কিছু তথ্যপত্র পেয়েছি যা আমি ডিসক্লোজ করতে পারছি না তদন্ত। আদালতের মতো স্থানে এমন ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের চিলাখানায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, স্থানীয় দুলাল ও আলতাফের মধ্যে 18 শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। ওই জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও 1 জন। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে মোবাইল বিক্রির টাকা নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। সরকারের ভুল নীতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় প্রবৃদ্ধি বান্ধব কর্মসংস্থান নীতিমালা, সমতা এবং সুশাসন নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কর্মমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বল্প সুদে ঋণ দিয়ে দক্ষতা উন্নয়নে সহায়তার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। রবিবার ঢাকায় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। দেশে প্রতি বছর গড়ে 20 থেকে 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। এদের 1/3 কর্মসংস্থানের জন্য পাড়ি জমান বিদেশে। বাকি 14-15 লাখের কর্মসংস্থান হয় দেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 1 দশক ধরেই দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ আছে। রবিবার ঢাকায় কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনীতিতে তার অবদান নিয়ে এক সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে। আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টসের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই। শিক্ষিত এবং তরুণ বেকাররা দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। আমাদের প্রতি বছর গ্র্যাজুয়েট পার হচ্ছে 7.5 লাখ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 15 বছরে ডবল গ্র্যাজুয়েট হচ্ছে। 70% অফ দ্য কারিকুলাম অর সাবজেক্টস দ্যাট আর টট ইন ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে প্রায় 4.5 লাখ যে বাইরে হচ্ছে, এর মধ্যে 70% হচ্ছে একেবারেই জব মার্কেট আনরিলেটেড জিনিস। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন বিশ্লেষকেরা। 2016 থেকে 2022-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে গ্রোথ ওয়াজ নট এমপ্লয়মেন্ট সেন্ট্রিক, যেখানে ইকুইটি ওয়াজ আউট অফ ফোকাস, যেখানে governance was of the behest of corrupt and oligarchic support. দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্স 10 গুণ বেড়ে যেত বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব সানোয়ার জাহান ভুইয়া। আমার যে ইন্ডাস্ট্রির যে নিড আছে এটা
তারা ফুলফিল করতে পারছে না। একই সাথে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প ও বাণিজ্য বহুমুখীকরণ, চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন এবং সবুজ ও টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। কাল শুরু হচ্ছে এই মামলার শুনানি। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধে গত 23 অক্টোবর হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর পক্ষ থেকে ট্রাইব্যুনালের এই আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়। রোববার এই আবেদনের শুনানি শেষে খারিজ করে দেয় আদালত। সোমবার থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে। আগামীকাল থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। একই দিনে চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে 8 ডিসেম্বর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্যান্যদের মতো আশ্বাসের রাজনীতি আর নয়, এবার বাস্তবায়নের রাজনীতির পথে হাঁটতে চায় জামায়াতে ইসলামী। তাই সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিতে হবে না, করতে হবে না রাজপথে আন্দোলন। সরকার ই-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, পুরুষতান্ত্রিক সমাজে আজও নারীদের নিজস্ব পরিচয় সত্তা তৈরি হয়নি। আমার কম বয়সে আমার চুল সাদা হয়ে গেছে, ভ্রু সাদা হয়ে গেছে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 9টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে বেলা 11টা পর্যন্ত। দাবি বাস্তবায়নের জন্য হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই সময় মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। 28 নভেম্বর কন্টেনারটি বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো এই চালানে 6 ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু রয়েছে। এর আগে কন্টেনারটি 22 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ও সেখান থেকে সড়ক পথে বুড়িমারিতে নেওয়া হয়। দীপ্ত টিভির সাবেক বার্তা প্রধান ইব্রাহিম আজাদ মারা গেছেন।
তার বয়স হয়েছিল 63 বছর। রবিবার রাত 8টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সিনিয়র এই সাংবাদিক। এক সপ্তাহ আগে তার হার্টে একটি রিং পরানো হয়। ইব্রাহিম আজাদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ, প্রথম আলো, ইটিভি, দীপ্ত টিভি ও এখন টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে নানা পদে কাজ করেছেন তিনি। আগামীকাল বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে 417তে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 35 লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অসংখ্য পরিবার। বন্যার প্রভাবে ইন্দোনেশিয়ায় খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে দুর্গত এলাকার বাসিন্দারা। প্রত্যন্ত কিছু এলাকায় এখনও পৌঁছাতে পারছে না উদ্ধার ও জরুরি সেবার কর্মীরা। এদিকে শ্রীলঙ্কায় সাইক্লোন দিতভা আঘাত হানার পর বড় ধরনের বন্যা ও ভূমিধস হয়েছে। সেখানে 190 জনেরও বেশি নিহত এবং 200 জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে। এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 15,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে 170 জনের মৃত্যু হয়েছে। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রবিবার প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমার আবেদন পাঠান তিনি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ 111 পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে। চিঠির বিষয়টি নিয়ে এরই মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তাতে সবকিছু যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন প্রেসিডেন্ট। 2019 সালে দায়ের করা দুর্নীতির 3টি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। খেলার খবর। 12 বছর পর হলো বিপিএল এর নিলাম, আর এতে সবাইকে ছাপিয়ে 1,10,00,000 টাকায় নাইম শেখকে কিনে নিল চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে 70 লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। এদিকে দল পেয়েছেন প্রথমবার অবিকৃত থাকা মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। জাতীয় দলে অতটা নজর কাটতে না পারলেও 50 লাখ ভিত্তিমূল্যের নাইমকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত জিতেছে চট্টগ্রাম রয়্যালস। 1,10,00,000 টাকায় তারা দলে নিয়েছে তাকে, যা এবারের আসরে সর্বোচ্চ। 70 লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে এ ক্যাটাগরির অন্য ক্রিকেটার লিটন দাসকে। জাতীয় দলের টি-20 অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে। এদিকে বি ক্যাটাগরিতে প্রথম ডাকে অবিকৃত থাকেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ডাকে 35 লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। তাওহিদ হৃদয়কে 92 লাখে দলে নিয়েছে রংপুর, আর শামীম হোসেনকে 56 লাখ টাকায় নিয়েছে ঢাকা। 35 লাখে ওপেনার পারভেজ হোসেন গিয়েছেন সিলেট টাইটান্সে। সাইফুদ্দিনকে 68 লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিয়ম অনুযায়ী সবগুলো দলকে এ ও বি ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক 2 জন ক্রিকেটারকে নিতে হয়েছে। নিলামে ওঠা শেষ 2 ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলামকে ভিত্তিমূল্য 35 লাখ টাকাতে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পেসার নাহিদ রানা 56 লাখ টাকায় গেছেন রংপুরে। সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে ঝড় তোলা ওপেনার হাবিবুর রহমানকে নিতে নোয়াখালী খরচ করেছে 50 লাখ টাকা। গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির রহমান, তাকে 28 লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সাথে ভিত্তিমূল্য 18 লাখ টাকায় তারা নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে। এদিকে 12তম আসরের খেলোয়াড় নিলামের তালিকা থেকে 9 ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে 3টি রিট আবেদন করা হলেও সেই আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রথম তরুণ জাদু উৎসব। রবিবার সকালে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপনী ঘটে রাতে। জাদুশিল্পী ঐক্য সংস্থার দিনভর এই আয়োজনে সারা দেশ থেকে 70 জন জাদুশিল্পী অংশ নেন। প্রত্যেকে মঞ্চে তাদের মেধার প্রমাণ দেন। তাদের মধ্যে 12 জন জাদুশিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে 3 জন সেরার খেতাব অর্জন করেন। অনুষ্ঠানে জাদুশিল্পীরা জানান, জাতীয়ভাবে পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প পিছিয়ে আছে। বড় ধরনের বিনিয়োগ এবং এই পেশায় জড়িতদের নানা সুযোগ সৃষ্টি করলে দেশের জাদুশিল্পে অনেক উন্নতি ঘটবে। এই ধরনের উৎসব প্রতি বছরই করার প্রত্যাশা আয়োজকদের। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
তারেক রহমান দেশে ফিরতে চাইলে 24 ঘন্টায় পাবেন ট্রাভেল পাস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যায় জড়িত আওয়ামী লীগ সমন্বয়কারী তাপস, জাতীয় স্বাধীন কমিশনের প্রতিবেদন। গণভোটের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই, জানালো ইসি, বাড়বে গোপন বুথের সংখ্যা। খুলনায় আদালতের গেটের সামনে দুজনকে গুলি করে হত্যা, অস্ত্র মামলায় হাজিরা ছিল তাদের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।